নিন মহামন্ত্রী, এই ধান আমি ইঁদুরের গর্ত থেকে সংগ্রহ করেছিলাম, আপনি নিয়েছেন। আবার শ্রী সৃষ্টি হতে চলেছে মর্তলোকে। লীলাবতী, লীলাবতী, হায় মা, হায়, কাছে আয়। পিতা, আমার খুব ভয় করছে পিতা। কোনো ভয় নেই, আমি তো আছি মা। দেখ, এক্ষুনি ভূকম্পন থেমে যাবে, ভয় নেই, কোনো ভয় নেই। পিতা, কেন এমন হলো? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ এমন কম্পন, মনে হলো কোনো বড় বিপদ আসতে চলেছে। পিতা, আপনি সাবধানে থাকবেন পিতা। বোকা মেয়ে, এমন লক্ষ্মীমন্ত মেয়ে যার ভাগ্যে আছে তার কি অশুভ কিছু হতে পারে? এসব আমারই পাপের ফল। আমি আমার কন্যাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছি। পথের ভিখারির সাথে তার বিবাহ দিয়েছি। ঈশ্বর বোধহয় তাই এইভাবেই আমাকে শাস্তি দিচ্ছে। কলাবতী, এ পাপ থেকে আমার নিস্তার নেই। এমন কথা বলবেন না পিতা, নিশ্চয়ই কোনো না কোনো উপায় হবে। আপনি আবার সুস্থ হয়ে যাবেন। সাধু বাবা তো সে কথাই বললেন। চারিদিকে সবাই ইঁদুরের গর্তের ধানের খোঁজে গিয়েছে, ফিরে এলেই আপনি আবার আরোগ্য লাভ করবেন পিতা। মিথ্যে স্তোক বাক্য শুনিয়েছে ওই ভণ্ড সাধু। ইঁদুরের গর্তের ধান কখনোই পাওয়া সম্ভব নয়। এমন অমঙ্গল সূচক কথা কেন বলছেন যোগিনী মাতা? ধান অবশ্যই পাওয়া যাবে। শোনো রাজকন্যা, তোমার পিতাকে একমাত্র আমি সুস্থ করতে পারি। তার জন্য আমি এক বিশেষ মায়াযজ্ঞ আয়োজন করেছি। আমার উপর ভরসা রাখো, মহারাজকে আমি সুস্থ করবই। পিতার ওপর অভিমান করে থাকিস না, ফিরে আয় পিতার কোলে, ফিরে আয় মা, ফিরে। প্রণাম মহারাজ। প্রণাম রাজকুমারী। রক্ষী, বলুন কি সংবাদ এনেছেন? ইঁদুরের গর্তে কোনো ধান পাওয়া যায়নি রাজকুমারী। আমরা দেশের সর্বত্র তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও এমন ধান মেলেনি।
নেই, কোথাও নেই। হারিয়ে গেছে সে, হারিয়ে গেছে। ইঁদুরের গর্তের ধান পেয়েছি মহারাজ। রাজ্যের প্রান্তে এক গৃহে এই ধান রক্ষিত ছিল। মহারাজ, এবার আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। পিতা, শুনছেন পিতা? আপনি আবার সুস্থ হয়ে উঠবেন। ধান পাওয়া গেছে। শুনছেন? ওই যে মহামন্ত্রী ধান নিয়ে গেলেন, তারপর পিতা কেমন আছে তার তো কোনো সংবাদই পেলাম না। আপনি একবার রাজভবনে গিয়ে খোঁজ নিয়ে আসুন না। না লীলাবতী, যে তোমাকে এমন ভাবে অপমান করেছে আমি তার কাছে যেতে পারবো না। আপনার দুটি পায়ে পড়ি স্বামী, এ সময় অমত করবেন না। লীলা, কোন মুখে বলছো তুমি এসব কথা? এর মধ্যে ভুলে গেলে যা যা হয়েছিল? কিচ্ছু বলিনি আমি, তবু তিনি তো পিতা। আমার বড় মন খারাপ হচ্ছে। যে পিতা তোমাকে নিষ্ঠুরভাবে এক ভিখারির হাতে তুলে দিল। দেখো ব্রাহ্মণ, এই আমার কন্যা লীলাবতী, একে আমি তোমায় দান করলাম। তোমাকে রাজ্যচ্যুত করলো, তোমার অন্যের অধিকার হরণ করলো। মহারাজ, এ কি করলেন আপনি? রাজকুমারী খাবে কি? খাবে না, কিন্তু ওরা আমার অন্ন পাবে না। শোনো ব্রাহ্মণ, এই নদী তীরে তোমরা বসবাস করতে পারবে না। আজই আমার রাজ্য ছেড়ে তোমরা চলে যাবে। এমনকি আমার অধীন রাজ্যগুলিতেও তোমাদের ঠাঁই হবে না। তার প্রতি এত করুণা তোমার? তিনি অসুস্থ, অসহায়, তাই আমার এত করুণা হচ্ছে। মারণ রোগ হয়েছে তার, না হলে আপনাকে এত অনুরোধ করতাম না। বেশ, কেঁদো না, আমি যাব সংবাদ নিতে। কিন্তু আমি রাজমহলের ভেতরে যাব না, বাইরে থেকে সংবাদ নিয়ে আসবো। তাহলেই হবে স্বামী, পিতা সুস্থ আছে জানলেই আমি খুশি হব। ইঁদুরের গর্তের ধান যদিও বা পেলাম, কিন্তু সেই সন্ন্যাসী ঠাকুর তো এখন এলেন না। তিনি যে কোথায় থাকেন তাও তো জানি না। সে আর আসবে না মহামন্ত্রী। আমি তো আগেই বলেছিলাম সে এক ভণ্ড সাধু। তাকে বিশ্বাস করে তোমরা ভুল করেছ। আমি মহারাজের জন্য এক বিশেষ যজ্ঞ করেছি। এই যজ্ঞের ভস্যই মহারাজকে সুস্থ করে তুলবে।
ফিরে আয়, পিতার কোলে ফিরে আয়। তোকে আমি বড় কষ্ট দিয়েছি মা। এই ভস্যে যদি রোগমুক্ত না হয় তাহলে রাজা অসিতাক্ষকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। না, এ হতে পারে না, এ হতে পারে না। ভাগ্য রচনা করেন বিধাতা, আর অন্ন দান করেন মা লক্ষ্মী। কি বললে? আরেকবার বলো। সকলের ভাগ্য রচনা করেন বিধাতা, সবকিছু পূর্ব নির্দিষ্ট, আর অপার করুণাময়ী মা লক্ষ্মী সকলের অন্ন যোগান। সকলের কথা বাদ দাও, তুমি তোমার কথা বলো। আমিও তো সকলের মধ্যেই পড়ি পিতা। লীলাবতী, তোর হতভাগিনী মেয়ে আমার, আমি ক্রোধের বশে বললাম আর তুই তাই করলি। আমি আজ বুঝতে পারছি তুই ঠিকই বলেছিলিস, ঠিক বলেছিলিস মা। ভাগ্য লেখেন বিধাতা পুরুষ, আর অন্ন জোটায় মা লক্ষ্মী। মহারাজ, পিতা, হ্যাঁ পুরন্দর, হ্যাঁ হ্যাঁ কলাবতী, জীবনের শেষ লগ্নে পৌঁছে এই সত্যটা আমি উপলব্ধি করলাম। আমার লক্ষ্মীকান্ত কন্যাকে বিসর্জন দেওয়ার শাস্তি আমাকে পেতে হচ্ছে। মহামন্ত্রী, সন্ন্যাসী ঠাকুর এসেছে। সন্ন্যাসী ঠাকুর, আসুন আসুন আসুন। বড় রাজকুমারী, সন্ন্যাসী ঠাকুরকে এবার সেই ধান দাও। সন্ন্যাসী বাবা, এই নিন। এই ধান থেকে চাল বের করে তা থেকে প্রস্তুত এক মুষ্টি অন্ন মহারাজকে খাওয়াতে হবে এক্ষুনি। আমি এখনই অন্ন প্রস্তুত করে আনছি। মহারাজ সুস্থ হলে এবার ছোট রাজকুমারীকে ফিরিয়ে আনতে হবে। মহারাজ তো এখনো জানেই না যে এই ধান তার গৃহ থেকেই এসেছে। সুস্থ হওয়ার পর নিশ্চয়ই রাজা অসিতাক্ষ মেয়েকে সসম্মানে ফিরিয়ে আনবেন, আর তার কথা মতো মহালক্ষ্মীকে প্রতিষ্ঠা করবেন। মহারাজ সুস্থ হলে এবার ছোট রাজকুমারীকে ফিরিয়ে আনতে হবে। মহারাজ তো এখনো জানেই না যে এই ধান তার গৃহ থেকেই এসেছে। সুস্থ হওয়ার পর নিশ্চয়ই রাজা অসিতাক্ষ মেয়েকে সসম্মানে ফিরিয়ে আনবেন, আর তার কথা মতো মহালক্ষ্মীকে প্রতিষ্ঠা করবেন। এই নিন সন্ন্যাসী বাবা।
মহারাজ, আর কোনো ভয় নেই, মহারাজ এখন সম্পূর্ণ সুস্থ। আপনি আপনি মানুষ নয়, আপনি দেবতা, আপনি দেবতা। মানব জন্মে তোমার পূর্বস্মৃতি লোপ পেয়েছে শুক্রাচার্য। নচেত আজ তুমি তোমার চিরশত্রু দেবগুরুর শরণ নিতে না। যে গৃহ থেকে এই ধান এসেছে, সেই গৃহ এই জগতের সব থেকে পবিত্র গৃহ। আপনি সেই গৃহস্বামীকেই কৃতজ্ঞতা জানান মহারাজ। আমি তো উপলক্ষ মাত্র। এবার তাহলে আমি বিদায় নিই। পুরন্দর, সেই গৃহস্বামী গৃহে আমি যেতে চাই। তুমি আমাকে নিয়ে যাবে পুরন্দর? অবশ্যই মহারাজ। অপেক্ষা করো, আমি প্রস্তুত হয়ে আসছি। মহামন্ত্রী, এই ধান কোন গৃহ থেকে এসেছে? ছোট রাজকুমারীর গৃহ থেকে এই ধান আমি নিয়ে এসেছি। এই নিন মহামন্ত্রী, এই ধান আমি ইঁদুরের গর্ত থেকে সংগ্রহ করেছিলাম, আপনি নিয়েছেন। এই ধান সেই দিয়েছে। লীলা, লীলাবতী, ঈশ্বর এতদিনে আমাদের উপর প্রসন্ন হয়েছেন। এবার পিতা পুত্রীর মিলন হবে। দেবী, মহারাজ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। আমি জানতাম মহারাজ সুস্থ হবেই। আমি আমার পূর্ণ শক্তি দিয়ে এই মায়া যজ্ঞ করেছি। এর ফল কখনো বৃথা হতে পারে না জগতে। এবার দেবগণ বুঝবে আমার ক্ষমতা। কিন্তু মায়াযজ্ঞের ফলে তো রাজা সুস্থ হননি, হয়েছেন ইঁদুরের গর্তের ধানের পথ্যকে। কি? হ্যাঁ দেবী, এই ধান থেকে চাল বের করে তা থেকে প্রস্তুত এক মুষ্টি অন্ন মহারাজকে খাওয়াতে হবে এক্ষুনি। আমি এখনই অন্ন প্রস্তুত করে আনছি। এই নিন সন্ন্যাসী বাবা। যাও জড়তি, রাজা অসিতাক্ষকে কি বলো আমার সঙ্গে দেখা করতে। আমি তার সাথে কথা বলতে চাই। যাও। যথাজ্ঞা দেবী। রাজা অসিতাক্ষকে বোঝাতে হবে ওই যোগ কলসী তাকে রক্ষা করেছে।